গোটা তৃণমূল দল ভেঙে বিজেপিতে পালাচ্ছে। বিজেপির আশ্রয়ে তৃণমূল সেই সমস্ত নেতা এমএলএ এমপিরা বাঁচার চেষ্টা করছে। গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই। ডিলিমিটেশন আগে হোক কেন্দ্রে, তখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো। এই নিয়ে আমাদের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার। রাহুল গান্ধীকে ভারতবর্ষের বিজেপি সরকার আজকে মনে করছে যে আগামী দিনে একমাত্র রাহুল গান্ধী এবং তার নেতৃত্বে কংগ্রেস বিজেপিকে হয়তো ক্ষমতাচ্যুত করতে পারে। একটা ক্রিকেটের উপরে এই হামলা আমরা সবাই নিন্দা করি। এই কারণে ক্রিকেটারে কোনো জাত হয় না, বর্ণ হয় না, ধর্ম হয় না। তার একটাই কাজ ক্রিকেট খেলা, এবং ক্রিকেট খেলার মধ্যে দিয়ে নিজের যোগ্যতা দক্ষতা প্রমাণ করা এবং সকলকে উৎসাহিত করা। গোটা তৃণমূল দল ভেঙে বিজেপিতে পালাচ্ছে। বিজেপির আশ্রয়ে তৃণমূল সেই সমস্ত নেতা এমএলএ এমপিরা বাঁচার চেষ্টা করছে। তার জন্যই এই পশ্চিমবঙ্গে একটা বিদ্রোহী তৃণমূল হয়েছে, দিল্লিতে একটা এনসিপিআই হয়েছে। দিল্লিতে এনসিপিআই, এখানকার বিদ্রোহী সবই বিজেপিরই বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। দিল্লিতে এনসিপিআই জয় গৌর জয় নিতাই করছে তারা, সেখানটায় মোদি ভজনা শুরু হয়ে গেছে। বাংলায় বিদ্রোহী, তাদের একটাই কথা এখানকার মুখ্যমন্ত্রী জয় হোক। ফলে তাদের নিয়ে নতুন করে ভাবনা কিছু নাই। এবং যাদেরকে দেখছেন যে আবার নতুন করে এনসিপিআইদের সঙ্গে ওঠা বসা করছে, তাদের সম্পর্কে বিজেপি বলছে আগেই যে আমাদের বিল পাস করাতে হবে, আরও এমপির দরকার। তাই আমরা বিল পাস করানোর আগে আমাদের সংখ্যার এমপিকে ভাঙিয়ে নেব। রাজ্যসভার এমপি পালাবে, লোকসভার এমপি পালাবে, এটা বিজেপি আগেই বলে দিয়েছে। সেই যখন বলেছে তখন সেই মতনই কাজ হচ্ছে। হামলা তাদের উপরেই হয় যারা নিরপেক্ষ কথা বলে, যারা উদার মানসিকতার দ্বারা প্রভাবিত হয়। সে বাংলাদেশি বলুন, ভারতবর্ষে বলুন, নিরপেক্ষ কথা বললে বিপদ, উদার মানসিকতা নিয়ে চলতে গেলে বিপদ। একটা ক্রিকেটের উপরে এই হামলা আমরা সবাই নিন্দা করি। এই কারণে ক্রিকেটারে কোনো জাত হয় না, বর্ণ হয় না, ধর্ম হয় না। তার একটাই কাজ ক্রিকেট খেলা, এবং ক্রিকেট খেলার মধ্যে দিয়ে নিজের যোগ্যতা দক্ষতা প্রমাণ করা এবং সকলকে উৎসাহিত করা। অবশ্যই ভীত 100 বার। রাহুল গান্ধীকে ভারতবর্ষের বিজেপি সরকার আজকে মনে করছে যে আগামী দিনে একমাত্র রাহুল গান্ধী এবং তার নেতৃত্বে কংগ্রেস বিজেপিকে হয়তো ক্ষমতাচ্যুত করতে পারে। সেই আশঙ্কা থেকে রাহুল গান্ধীকে বাধা তৈরি করো। রাহুল গান্ধী যাতে মানুষের সঙ্গে মিশতে না পারে, ছাত্রদের সঙ্গে মিশতে না পারে, তার জন্য সেখানে নানাভাবে বাধা সৃষ্টি করো, এই লাইন নিয়েছে বিজেপি পার্টি। কারণ দেখবেন বিজেপি পার্টির স্বপ্নে, শয়নে, স্বপনে, সর্বসময় তারা রাহুল গান্ধী নামক আতঙ্ক দেখছে। কারণ বিজেপি জানে ভারতবর্ষের মসনদ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে রাহুল গান্ধী আজকে তৎপর, এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে নতুন করে ক্ষমতার বিন্যাস হচ্ছে এবং ভারতবর্ষের ক্ষমতাচ্যুত হতে হবে বিজেপিকে। এটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে। তাই বাধা দাও রাহুল গান্ধীকে, যাতে মানুষের কাছে রাহুল গান্ধীর অসুবিধা হতেই পারে, অস্বীকার করছে না, আমার নিজের হয়। কিন্তু মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। আমি নিজে যেখানে থাকি তার পাশে মন্দির আছে, মন্দিরের এমন আওয়াজ হয় যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় তাদের পড়া ডিস্টার্ব হয়। আমি নিজে দেখেছি আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওটা রাত ধরে যদি কীর্তন চলে অসুবিধা হয়। আমি নিজে তাদেরকে রিকোয়েস্ট করি, কখনো মন্দির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে বলি যে রাত্রে একটু আওয়াজটা কমিয়ে দিন। আমার নিজের ঠাকুর বাড়ি আছে, সেখানেও আমি সন্ধ্যের পর যখন অনুষ্ঠান হয় আমি মাইক সব বাইরে বন্ধ করি। কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, বয়স্ক মানুষদের নিদ্রা আছে, প্লাস মানুষের সুবিধা অসুবিধা আছে। তাই মসজিদেই মাইক বাজুক বা মন্দিরেই মাইক বাজুক, যে আওয়াজে মানুষের অসুবিধা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। আমি দিল্লিতে থাকি অনেক সময়, বছরে অনেকটা সময় দিল্লিতে থাকি। আমি জানি দিল্লির জামা মসজিদের থেকে বড় মসজিদে কিছু হয় না। সেই জামা মসজিদের পক্ষ থেকে দিল্লির প্রত্যেকটা মসজিদে যাতে সাউন্ড কম করা হয়, তার জন্য কিন্তু জামা মসজিদের নির্দেশ দেওয়া আছে আজ থেকে না, বহু বছর ধরে। পশ্চিমবঙ্গেও যদি কোনো মসজিদের আওয়াজে, মানে আজানের আওয়াজে বা কিছুতে কোনো যদি সমস্যা হয়, হতে পারে, কারণ অস্বীকার করছি না আমি, কিন্তু এটা যেন না হয় যে একটা নির্দিষ্ট অংশের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আমি মাইক খোলাতে বাধ্য করছি, আওয়াজ কমাতে বাধ্য করছি, তাহলে এটা হবে টার্গেটেড। এটা যেন তা না হয়। এবং আরেকটা কথা আমার বক্তব্য, যে যদি কোথাও আওয়াজ বেশি হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ মুসলিম সমাজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন,
হিন্দু সমাজের যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আলোচনা করুন। আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে তাদেরকে মানুষের অন্যান্য অংশের মানুষের কথা বলে সমাধান বার করাটা সঠিক হবে। না হলে কী হবে, একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে আমরা মুসলমান বলে মসজিদ বলে কিন্তু আমাদের উপর হামলা হচ্ছে, এইরকম একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক না। গত পরশু দিন এখানে 40 মহরম হয়েছে, সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে হয়। ছোটো থেকে দেখে আসছি আমরা, এখানকার হিন্দুরা পুজোর সময় প্রসেশন বার করে, সেই প্রসেশনে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। ছোটো থেকে দেখে আসছি এই বহরমপুর শহরে 40 হয় মহরমের, সেখানেও অনেক কিছু হয়, লাঠি খেলা হয়, তলোয়ার খেলা হয়, সেখানেও হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। হঠাৎ শুনলাম এখানকার কিছু বজরঙ্গি দল, তাদের নাকি এটা খারাপ লেগেছে, তারা পুলিশকে কমপ্লেন করেছে যে কেন এখানটায় মহরমের প্রসেশন যাবে মন্দিরের সামনে দিয়ে, তাই কমপ্লেন করে তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। তারা বাচ্চা বাচ্চা ছেলে, সাধারণ ছেলে, তারা কিছুই জানে না। প্রত্যেক বছর হয়, এই বছরও হয়েছে। এইভাবে কিন্তু পরিবেশটাকে উত্তপ্ত করা হচ্ছে, পরিবেশটাকে বিষাক্ত করা হচ্ছে। আমি আবার বলছি, উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে কার কোনটায় কতটা অসুবিধা হবে সেই আলোচনা করার মধ্য দিয়ে একে অপরের ভাবনাকে আমরা যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। কালকে আমার কাছে এসেছিল পার্টি অফিসে, এই জমিদারি গরিব পরিবারের মায়েরা কিছু তাদের ছেলেগুলোকে ধরে নিয়ে গেছে মারতে মারতে। কী অপরাধ তাদের? না 40 অংশগ্রহণ করেছিল, মহরমে অংশগ্রহণ করেছে। সারা জীবন দেখছি বহরমপুর শহরে মহরমে অংশগ্রহণ করতে। আমি নিজে সারা জীবন দেখছি, এই শহরে বড় হয়েছি আমি। তারা লাঠি খেলা দেখায়, এটা তাদের উৎসব। উৎসব যদি পালন করতে না দেওয়া হয় কারণ তারা মুসলমান, মসজিদে মাইক বাড়িতে না দেওয়া হয় কারণ তারা মুসলমান, তাহলে কিন্তু ভুল বার্তা যাবে। হিন্দুদের প্রশাসন হয়, হিন্দুদেরও মন্দির হয়, সব কিছু হয় সব ধর্মের, সব ধর্ম। গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই। ডিলিমিটেশন আগে হোক কেন্দ্রে, তখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো। এই নিয়ে আমাদের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার। আমরা এইভাবে ডিলিমিটেশনের বিরুদ্ধে। এই ডিলিমিটেশন করার মানে পার্লামেন্টকে আগামী দিনে খোঁয়ারে রূপান্তরিত করা। পার্লামেন্টের আর অস্তিত্ব আগামী দিনে টিকে থাকবে বলে আমার মনে হয় না। আমরা যে পার্লামেন্টের কথা বলি, এই পার্লামেন্টে যদি 850 এমপি ঢুকে যায়, কে কখন কাকে কি বলবে বুঝতেই পারছেন।